ফাউল করে বসতে তা কে জানতো। যাই হোক, এই চ্যাপ্টারটা আমি এখন ক্লোজ করতে চাই, কারণ এই সিরিয়াস চ্যাপ্টার আমার ব্রেন খারাপ করে দিচ্ছে। সিরিয়াস চ্যাপ্টার মানে দাদা শোনা? আজ ফ্রান্স থেকে এক বিশাল বিজনেসম্যান আসবে। তাকে যদি খুশি করা যায় তাহলে সে আমাকে হয়তো তার বিজনেসের পার্টনার করে নিতে পারি, কিন্তু এই মুহূর্তে তাকে খুশি করার মতো কাউকে পাওয়া যাচ্ছে না। আরে দাদা শোনা, এর জন্য তুমি কোনো চিন্তা করো না দাদা শোনা, আমি তো আছি। তুই? হ্যাঁ। আরে না না, এটা তুই কি বলছিস? আরে আরে দাদা শোনা, তুমি আমার উপরে ভরসা করতে পারছো না তাই না দাদা শোনা? আরে তাতে কি হয়েছে? আরে তুমি আমি ভাই বোন, আরে তুমি জানো আর আমি জানি, তোমার এই পার্টনার তো জানে না যে আমি তোমার বোন। আমি ঠিক এটাই চেয়েছিলাম, সোজাসুজি রাজি না হলে তোকে আমি উল্টো করে। আরে দাদা শোনা কি ভাবছো? না মানে ভাবছিলাম, সত্যি কি তুই কাজটা করতে পারবি রে বউ? ও ভরসা করতে পারছো না তাই না দাদা শোনা? তবে দেখো, ডোন্ট মাইন্ড দাদা শোনা, এখন মনে করো তুমি সেই বিজনেসম্যান আর আমি সেই বিজনেসম্যানের পার্টনার, মিস শ্বেতা। জুবি 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 मेरा दिल गाएगा जुजु जुजु, मस्ती में गाएगा जुजु जुजु, मेरा दिल गाएगा जुजु जुजु, मस्ती में गाएगा जुजु जुजु, जुजु जुजु जुबी जुजु जुजु जुबी जुजु जुजु जुबी। আমি কি এমএলএ স্যারের বাড়ির পরিবর্তে 5 স্টার হোটেলে ঢুকে পড়েছি? 5 স্টার হোটেল নয় মিস্টার রায়, ভালো করে চেয়ে দেখুন, এটা আমারই বাড়ি। আপনার সব কিছুতে একেবারে এলাই ব্যাপার। বাড়িতে বসে এমন সুন্দরী মেয়ে ছেলে আমদানি করা আপনাকেই মানাই স্যার? কি বললেন? তা মালটার জন্য কত রেট রেখেছি? পারলে আমিও একদিনের মতো মালটাকে। আমি কোনো মালটার নয়, আমি ওনার একমাত্র বোন। ইডিয়েট কোথাকারে। সব মেয়েই তো মাল বলে জানি, কিন্তু কোন মালটা যে কার বোন তা কি করে জানবো, তাই না স্যার? থামুন, চুল্লু খেয়ে এইভাবে আজে বাজে কথা বলছেন। কতবার বলেছি চুল্লু টুল্লু খাবেন না। খেতাম না স্যার, মা কালীর দিব্যি বলছি, চুল্লু আমি খেতাম না।
কিন্তু এই যেদিন থেকে চুল্লু খেয়ে পায়চারি করে কতকগুলি মাতাল মারা গেল, আর সরকার তাদের ফ্যামিলিকে 2 লক্ষ টাকা দিল, সেদিন থেকে আমার লাইফটাকে ইনসিওর করার জন্য আমি চুল্লু খেতে শুরু করেছি। চুল্লু খেয়ে লাইফ ইন্স্যুরেন্স? হ্যাঁ, লাইফ ইন্স্যুরেন্স করা মানে তো বছর বছর মোটা টাকা প্রিমিয়াম দেওয়া, কিন্তু চুল্লু ইন্স্যুরেন্সে কোনো প্রিমিয়াম লাগে না, শুধু চুল্লু খেয়ে নেশা করলেই হলো। আর সেই নেশারে ঘুরে বেঘুরে প্রাণটা হারাতে পারলে আপনার ফ্যামিলি পেয়ে যাবে কড়কড়ে 2 লক্ষ টাকা। জিএসটি চালু হলে রেটটা আরো বাড়তে পারে। আহ, আজে বাজে কথা বন্ধ করুন। বলুন কি জন্য এসেছেন? কাছে আসুন স্যার, সিক্রেটস ব্যাপার কিনা কানে কানে বলি। শক্তিমানের জন্য আর আপনি ভাববেন না স্যার, এই শক্তিমানকে পেঁচে ফেলার জন্য আমি একটা দারুণ আইডিয়া পেঁধেছি। কি আইডিয়া? বলবো না। হোয়াট? আমার আইডিয়া অ্যাপ্লাই করে আপনারা শক্তিমানকে ধরে ফেলবেন, আর আমার পরিশ্রমটা মাঠে মারা যাবে, সেটি কিন্তু হচ্ছে না। শক্তিমান পলাশ ডাঙ্গার বুকে আতঙ্ক সৃষ্টি করে রেখেছে, আর তাকে ধরার জন্য তাকে ধরা আপনারই কর্তব্য। আজকালকার দিনে কে কার কতটুকু কর্তব্য করছে স্যার, এই যে আপনার কথাই ধরুন, যারা আপনাকে ভোট দিয়ে জেতালো, এখন আপনি তাদের এই পেছনে বাঁশ দিয়ে তাদের সাড়ে সর্বনাশ করে আপনার জীবনটা সারা বছর পৌষ মাস বানিয়ে ফেলেছে। মিস্টার রায়, আজকাল আর কেউ জনগণের সেবার জন্যই রাজনীতি করে না, রাজনীতি করে পকেট ভরানোর জন্যই। ঠিক এই রকমই পুলিশেরাও আর কেউ কর্তব্য পালনের জন্য ডিউটি করে না স্যার, ডিউটি করে আপনাদের ওই যে পকেট ফুটো করে কিছুটা মাল করি বের করে নিয়ে আসার জন্যই আমাদের এই ওভার ডিউটি। তা আপনার ওই ওভার ডিউটির দক্ষিণাটা কত? বলবো না। মিস্টার রায়, কি বলবো স্যার, এমন প্লেন ফেঁদেছি যে শক্তিমান তো বাচ্চা ছেলে, ওর বাপ পর্যন্ত সোড় সোড় করে সেই বিবেক দারোগার ফাঁদে মাথা গলিয়ে দেবে, শুধু জাম্পেস করে টপটা সাজাতে পারলে। কিন্তু টোপটা কিসের? বলবো না। এ তো মহা মুশকিলে পড়া গেল রে বাবা। শক্তিমানকে ধরবার জন্যই আপনাকে কত টাকা দিতে হবে? 10,000? 20,000? এটা তো আমার টম্পে সাজাতেই চলে যাবে। কি বললেন? ইয়ে মানে আজকালকার পুলিশেরা তো স্যার আপনাদের ঘুষের টাকাই বলিয়ান, তাই আপনারা যত টাকা ঘুষ দিয়ে আমাদের এই দিলটাকে খুশ করতে পারবেন, আমাদের শক্তিও ঠিক তত গুণেই বেড়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, আপনাকে আমি 25,000 দিব, কিন্তু কাজটা যদি না হয়? হবে না মানে? আমি হলাম পলাশডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিবেক রায়, আর আমি কিনা একটা ছিচড়ে মোস্তানকে শক্তিমানের কানে আবার কথাটা পৌঁছবে না তো? মিস্টার রায়, শুনুন স্যার, আমার আইনের এই খাঁকি উর্দিটা ছুঁয়ে আমি শপথ করছি,
3 দিনের মধ্যে যদি শক্তিমানকে আপনার সামনে এনে হাজির না করতে পারি তাহলে বাকি টাকা আমি আর নেব না। দেন 10,000 টাকা অ্যাডভান্স দেন, অ্যাডভান্স। বাহ বাহ, চমৎকার! এই হলো আজকের ভারতের স্বচ্ছ রাজনীতি। পাগলাটা আমার কোত্থেকে এলো? পাগলা টাগলা নয় স্যার, আমার মনে হচ্ছে ও একটা ভিখিরি। আর আজকালকার ভিখিরাও দেখছি দার্শনিকের মতো কথা বলে। বলবেই তো স্যার, ভিখারি নাই তো, এ দেশের সমাজ ব্যবস্থাকে ভালো করে জেনে রেখেছে। এ দেশের নেতা মন্ত্রী আমলাদের কথায় কোটি কোটি টাকা সুইচ ব্যাংকে পড়ছে, তবু এ দেশের অধিকাংশ জনগণ মেহনতি মানুষ দুবেলা পেট ভরে খেতে পাচ্ছে না। ঠিকই বলেছ। বড় লোকেরা তাদের ছেলে মেয়েদের জন্য বিয়েতে কোটি কোটি টাকা খরচ করছে, আর সেই বিয়েতে লাখ লাখ টাকার দামি খাবার আমাদের মতো কুকুরদের না দিয়ে কুকুরদের ডাস্টবিনে ফেলে দিচ্ছে। এই সমাজে মানুষের চেয়ে কুকুরের কদর বেশি। এই কেমন সভ্য সমাজ! এই রাস্কেল, দূর হয়ে এখান থেকে, নইলে লাথি মেরে তাড়াবো। ও তো দেখছি বাস্তব সত্য কথাই বলেছে স্যার। এই যে আপনার কথাই ধরুন, আপনার ওই দুটো কুকুরের পেছনে যা খরচ হয় তাতে মনে হয় 20টা ভিখেরি পাগলকে পোষা যেত। আহার, তুমি যদি মানুষ না হয়ে কুকুর হতে তাহলে স্যার বোধহয় তোমাকে রূপোর মালা পরিয়ে মহাসমুদ্রে কুকুর মহলে পুষে রাখত। চেন দিয়ে পুষে রেখেছে, তাই না অফিসার? এই এই কি আজে বাজে কথা বলছো? আইনের ওই খাকি উর্দি পোশাকটা তো তুমি ধুলোয় মিশিয়ে দিয়েছো অফিসার। দেশের সর্বোচ্চ সম্মানের প্রতীক ওই অশোক চক্র লাগানো টুপিটা দিয়ে তুমি তো ঘুষের টাকা আদায় করলে গো অফিসার। কেমন গো পুলিশ তুমি! আমি নামেই পুলিশ, কিন্তু জাতিতে নয়, বুঝেছো? আমি যদি জাতিতে পুলিশ হতাম তাহলে এই সব কথাবার্তা বলার অপরাধে আপনাকে এক্ষুনি অ্যারেস্ট করে নিয়ে চলে যেতাম। এই লোকটাকে অ্যারেস্ট করুন অফিসার, কারণ এ তো চোরাই কারবার দিয়ে তোমাকে ঘুষ দিয়ে কিনতে চাইলো। এ রাস্কেল, তুই জানিস না তুই কার সামনে দাঁড়িয়ে কি কথা বলছিস? নেহাত আমি ছুঁচো মেরে হাত বন্ধ করি না, নইলে তোকে কি আমি ভুজঙ্গ মানে তোকে আমি কোকরো কেউটের মতোই ছবল মারি না, অজগরের মতো আস্ত গিলে খায়। যে আমার 22টা বছর তন্ন তন্ন করে খেয়েছে, আমার অতীতটাকে গিলে খেয়েছে, আমার জীবন থেকে সরিয়ে দিয়েছে আমার পুত্র পরিবারকে। কে তুই? সত্যি করে বল, তুই কে? আমি ধ্বংসের মহাধূমকেতু, আমি সর্বনাশের বন্যে, আমি মহাপ্রলয়ের মহানটরাজ, আমি সাইক্লোন, আমি ঘূর্ণি। তোদের
দেখো তোমারে বধিবে যে গোকুলে বাড়ি যেতে এত ভালোবাসা মেটে না যে আশা মনে হয় আরো কিছু বলবো কি করে তোমার আমি ভুলবো এত ভালোবাসা মেটে না যে আশা মনে হয় আরো কিছু বলবো ও কি করে তোমায় কি করে তোমায় আমি ভুলবো ও ঠাকুর আমি কি করেছি আমি কেমন করে আমার স্বরূপকে আমি ভুলে যাব ঠাকুর তুমি বলে দাও ঠাকুর আমি কেমন করে আমার স্বরূপকে ভুলবো না বলা যত কথা হৃদয়ে মোর আছে গাথা না বলা যত কথা হৃদয়ে মোর আছে গাথা এ হৃদয় তোমারই জন্য এ হৃদয় তোমারই জন্য না বলা যত কথা হৃদয়ে মোর আছে গাথা এ হৃদয় তোমার জন্য এ হৃদয় তোমার জন্য তুমি আমি দুজনে একই সাথে প্রেম আগুনে জ্বলবো কি করে তোমার আমি ভুলবো এত ভালোবাসা মেটে না যে আশা মনে হয় আরো কিছু বলবো কি করে তোমায় আমি ভুলবো কি করে তোমায় আমি ভুলবো কি করে তোমায় আমি ভুলবো বাঁচতে চাই না এই অভিশপ্ত কলঙ্কে নিয়ে আমি আর বাঁচতে চাই না আমার জন্য দাদাদের আজ এই অবস্থা সমাজে তারা মুখ দেখাতে পারছে না মিথ্যে অভিযোগে আমি স্বরূপকে আমি পুলিশের হাতে ধরিয়ে দিয়েছি সেই স্বরূপকে যে স্বরূপ আমাকে নিয়ে ঘর বাঁধতে চেয়েছিল সেই মিথ্যে অভিযোগে আজ সে জেল খাটছে আমি শুধু কলঙ্কিনী নয় আমি বিশ্বাসঘাতিনী তাই তো আমি এই বিষ পান করে আমি এই কলঙ্কিত জীবন কি করছিস হতভাগী? দোহাই ছোড়দা আমাকে তুই মরতে দে ছোড়দা আমাকে মরতে দে এই কলঙ্কিত জীবন আমি আর কেমন করে বাঁচবো বলতে পারিস তাহলে আর কিছুক্ষণ অপেক্ষা কর দাদা বাড়ি ফিরলে আমরা একসাথে বিষ খেয়ে মরবো ছোড়দা আমার কলঙ্ক তুই এই বাঁচতে আমি কাউকে দর্শন করতে পারবো না ছোড়দা আমি কাউকে না ছোড়দা কাউকে না এই কলঙ্ক শুধু তোর একা বুঝি তাহলে কেন আমাদেরকে সমাজের মুখ লুকিয়ে থাকতে হয় কেন পাড়া প্রতিবেশীদের ব্যঙ্গবৃদ্ধের হাত থেকে বাঁচতে আমাদেরকে সন্ধ্যার পরে ঘরের বাইরে বেরোতে হয় সবই আমার জন্য না ছোড়দা সবই আমার জন্য না ওই লম্পট স্বরূপটার জন্য 5 বছরের জেল না হয়ে শয়তানটার যদি ফাঁসি হতো
সব থেকে আমি খুশি হতাম। না রে ছোটদা না, সে অসহায় মানুষটার আর কোনো ক্ষতি করতে চাস না রে ছোটদা। ও সহায় তুই কাকে বলছিস রে স্বর্ণালী? ভালোবাসার সুযোগ নিয়ে যে লম্পট তোর জীবনটাকে নষ্ট করে দিয়েছে, তোদেরকে আমি কেমন করে বোঝাই রে ছোটদা? ওই স্বরূপ লম্পট নয় রে ছোটদা, সে কোনো অপরাধ করেনি রে ছোটদা, সে কোনো অপরাধ অপরাধ করেনি। করিনি মানে? তাহলে কেন সেদিন তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছিলে? এই অভিযোগ কি তাহলে তোর মিথ্যে ছিল? জানি না ছোটদা, জানি না, আমি কিচ্ছু জানি না। আমার কাছে তুই আর কিচ্ছু জিজ্ঞেস করিস না রে ছোটদা, আমি তো কিছু বলতে পারবো না রে ছোটদা। তাহলে আমার জীবনে আরো ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে আসবে রে ছোটদা। ভয়ঙ্কর বিপর্যয় মানে? দোহাই ছোটদা, আর তুই আমাকে প্রশ্ন করিস না রে ছোটদা, আমি কিচ্ছু বলতে পারবো না রে। আর আমি তোকে কোনো কিছুই জানতে চাইবো না, কিন্তু তুই আমায় কথা দে আর কখনো মরার কথা ভাববি না। ছোটদা, ছোটদা, আমাদের মুখের দিকে তাকিয়ে দাদা বৌদি সন্তান না হওয়ার যন্ত্রণা ভুলে আছে রে বোন। সেই আমরাই ওদের একটু কথা না ভাবি, তাহলে মানুষ দুটো বাঁচবে কেমন করে? ছোটদা, আমি আর কোনো কথা নয়, তুই একটু বিশ্রাম কর। বৌদি বলছিল চাল ডাল বাড়ন্ত, সন্ধ্যা নেমে এসেছে, এই সময় মোড়ের দোকান থেকে কিছু কেনাকাটা করে নিয়ে আসি কেমন? কতই আর সান্ত্বনার পলক দিবি রে ছোটদা? আমার মনের ক্ষত কি তোরা ঢেকে রাখতে পারবি বল না রে ছোটদা? স্বরূপের পরে যে অন্যায় আমি করেছি তার কোনো খবর নেই রে ছোটদা, তার কোনো খবর নেই। যদি কোনোদিন আমি স্বরূপকে আমার সামনে পাই, তখন আমি তার এই দুটি পা জড়িয়ে ধরে বলবো, ওগো স্বরূপ, তুমি আমাকে ক্ষমা করে দাও স্বরূপ, তুমি আমাকে ক্ষমা করে দাও স্বরূপ। ক্ষমা? হে কি স্বরূপ তুমি? হ্যাঁ, আমি যাকে তোর মিথ্যা বলুয়ারা চাপিয়ে আমাকে জেলে যেতে হয়েছিল, তাকে হঠাৎ এমনভাবে দেখে ভূত দেখার মতো চমকে উঠলি, তাই না? তুমি জেল থেকে ছাড়া পেয়েছো স্বরূপ? আরে ছেড়ে দেবে কোন শালা? আমি তো নিজেই জেল থেকে পালিয়ে এসেছি। স্বরূপ, কিন্তু পুলিশ যদি তোমাকে গ্রেফতার করে? তাতে তোর কি রে শয়তানি? স্বরূপ, তুই আমার মিথ্যে বড়ুয়ারা চাপিয়ে আমার জীবনটাকে তো কেরোসিন করে দিলি, অথচ তুইও জানিস আর আমিও জানি আমি নির্দোষ। কিন্তু কেন শালা মিথ্যে বড়ুয়ারা চাপিয়ে আমাকে জেলে যেতে হয়েছিল? স্বরূপ, কিন্তু না, ওই মিথ্যা পড়ুয়ারা চাপিয়ে আমি জেল খাটতে বাধ্য নই। তাই তো জেল খাটার আগে তোকে আমি ভালো করে বুঝাতে এসেছি যে বলাৎকার কাকে বলে। স্বরূপ, স্বরূপ, খেও না স্বরূপ, ও বেশ তুমি খেও না স্বরূপ, ও বেশ তুমি খেও না। আরে বেটা স্বরূপ, স্বরূপ, দিয়ে দাও স্বরূপ, দিয়ে দাও বলছি, দিয়ে দাও, খেও না স্বরূপ। স্বরূপ, আমি না তোকে আমার জীবনের চেয়েও বেশি স্বরূপ। ভালোবাসতাম, আর সেই ভালোবাসাকে সার্থক করতে আমি তোকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। স্বরূপ, তাহলে কেন তুই এভাবে আমার সাথে বেইমানি করলি? স্বরূপ, এই কি বুঝি আমার ভালোবাসার প্রতিদান? স্বরূপ, স্বরূপ, তুমি আমার কথা শোনো স্বরূপ। না, আর আমি তোমার কোনো কথা শুনবো না। আজ আমি তোকে
জানোয়ারের মতো ধর্ষণ করব, তারপর নিজেকে আমি ওই পুলিশের হাতে তুলে দেব। আয় সরো চলে আয় শয়তানি। সরো চলে আয়। সরো ছেড়ে দাও ছেড়ে দাও পুলিশ সরো এই হারামজাদে, সরো আমি ওই পাশের ঘরে লুকোতে চললাম। সরো পুলিশকে যদি আমার খবর বলেছিস, তোকে আমি একেবারে কেটে কুচি কুচি করে দেব। কথাটা মনে রাখিস। ওগো ঈশ্বর, এরপরেও কি বেঁচে থাকা যায় বলো না ঠাকুর? এখনো তুমি আমাকে মৃত্যু দাও ঠাকুর, এখনো কেন তুমি ওই মৃত্যু দিলে না ঠাকুর? তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। ভেতরে আসতে পারি? আপনি সাব ইন্সপেক্টর কাঞ্চন নাগ। গতকাল রাত্রে ওই শরীফ থান্নার নামে এক কুখ্যাত আসামি জেল থেকে পালিয়ে গেছে, এবং কিছু এই পাবলিকের রিপোর্ট সে নাকি কিছুক্ষণ আগে এই বাড়িতে এসে ঢুকে পড়েছে। হ্যাঁ 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 স্যার, হ্যাঁ। তাহলে বলুন সে কোথায়? ওই মানে আমি জানি না তো, কিন্তু এখন তো আপনি বললেন। আমার ভুল বলা হয়েছে স্যার, ভুল বলা হয়ে গেছে। কোনো ফেরানি আসামি এই বাড়িতে আসেনি স্যার। আমার মনে হয় আপনি মিথ্যে বলে আসামিকে প্রশ্রয় দিচ্ছেন। বাড়িটা আমি সার্চ করব। দাঁড়ান স্যার দাঁড়ান, আমার দাদা বাড়িতে নেই। আমার দাদা ফিরে আসার পর তারপরে আপনি আমার বাড়িটাকে সার্চ করবেন। কে আপনার দাদা? রিপোর্টার বিপ্লব মুখার্জি। আই মিন আপনি এই সেই স্বর্ণালী মুখার্জি? হ্যাঁ ওই স্বর্ণালীটাকে আই এম সরি। এবার নিশ্চয়ই আপনি অনুমান করতে পারছেন স্যার, একটা ফেরারি আসামিকে কখনো আমি আমার বাড়িতে ঢুকতে দেব না। যদি সে ঢুকে তাহলে সবার আগে আমি আপনার কাছে সেই আসামিকে আপনার হাতে ধরিয়ে দেব স্যার। আপনি সৎ এবং সত্যবাদী ওই বিপ্লব মুখার্জির বোন, তাই আপনার এই কথাকে বিশ্বাস করে আমি ফিরে চললাম। আপনাকে অযথা বিরক্ত করার জন্য আমি দুঃখিত। নমস্কার। অপরাধী সত্যবাদী রিপোর্টার বিপ্লব মুখার্জির বোন মিথ্যের সাগরে আজ ভাসছে, জীবনের ভেলা ভাসছে। দুর্ভাগ্যের ঘূর্ণিঝড়ে তার জীবনের ভেলা হয়তো একদিন এভাবে মিথ্যের সাগরে ডুবে যাবে। আর ওই সাগর থেকে তুলে আনবো আমি মুঠো মুঠো বাঁচার মুক্ত স্বরূপ। স্বরূপ তার জীবনের সব পরাজয় স্বীকার করে চিরদিনের মতো এই আলোর জগৎ যেতে হারিয়ে যেতে চললো। এই অভাগা স্বরূপ তুমি ক্ষমা করো সটালি, এই অভাগা স্বরূপকে তুমি ক্ষমা করো। তুমি তোমার প্রতিশোধ নেবে না স্বরূপ? প্রতিশোধ নিতে আমি আসিনি স্বর্ণালী, আমি এসেছিলাম তোমার সাথে অভিনয় করতে। অভিনয় করতে? হ্যাঁ অভিনয়। যে অন্ধকার রাজ্যে তুমি আমায় ছেড়ে দিলে, সেখানে বাঁচতে গেলে আমাকে পাপ, অভিশাপ আর ঘৃণাকে তো সঙ্গী হিসাবে মেনে নিতেই হবে। স্বরূপ স্বরূপ, কিন্তু এই আমার আহত বিবেক যে আজনের স্বপ্ন দেখি স্বর্ণালী, আমার অসহায় অতীত যে আমার এখনই বারবার হাত ছাড়ে দিয়ে ডাকে, তাই তো এই নরকের দুনিয়ায় স্বরূপ নরকের ক্রিমিকিট হয়ে স্বরূপ, পারতে না থাকলেও অভিনয় করে যাতে না স্বরূপ না। বাঁচে থাকতে পারি, তাই তো তোমার সাথে অভিনয় করে নিজেকে একটু পরখ করে নিলাম। স্বরূপ স্বরূপ তুমি। আমি পারবো সোনালি, আমি পারবো। জোর করে তোমার মতো নারীদের সব কিছুকে নিতে না পারলেও ওই পাপের নরকে
আমি আমার সব কিছু হারাতে পারবো সোনালি, আমি আমার সব কিছু হারাতে পারবো, সব কিছু হারাতে পারবো। যেও না স্বরূপ, আমার কথা শোনো স্বরূপ, আমার কথা শোনো, তুমি ফিরে এসো স্বরূপ, তুমি ফিরে এসো। দাদা একটা ফেয়ারি করে দিকে প্রশ্রয় দিয়ে তুই অন্যায় করিসনি। আমি হ্যাঁ হ্যাঁ তুমি নাই আদর্শবান বিপ্লব মুখার্জির বোন আমার শিক্ষাকেই অপমান করতে অন্যায়কে প্রশ্রয় দিয়ে তোমার বিবেক একটু বাঁধল না। বিশ্বাস করো দাদা, আমি চুপ! ওই পাপ করতে তুই আর আমায় দাদা বলে ডাকিস না। দাদা বল বল দাদা। থামো থামো বলছি, থামো তুমি। ছাড়ো, ছেড়ে দাও আমাকে। আজ ওকে আমি শেষ করে ফেলবো। তুমি কেমন মানুষ গো, যে মেয়েটা দুঃখ জ্বালায় নিজে আত্মরা হয়ে বেঁচে রয়েছে, তাকে নতুন করে কি মারবে তুমি? মেরেই ফেলবো। আমি বোধহয় সবচেয়ে শান্তি পেতাম। না গো না, তুমি এমন কথা বলো না গো, এমন কথা বলো না। আমি জানি তুমি অনেক দুঃখ কষ্ট জ্বালায় কথাগুলো বলছো, কিন্তু তার চেয়ে যে অনেক জ্বালা যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে, তাই আমরা যদি ওকে সান্ত্বনা না দিই, ও কেমন করে বাঁচবে বলো? বৌদি, ওর বেঁচে থাকা আর মরে যাওয়া আমার কাছে দুটোই সমান রমা। কি বললে তুমি? আরেকবার বলো, আমার নিষ্ঠুর কথা তুমি বলতে পারলে? তোমার কি মনে নেই একদিন আমি সন্তান না হওয়ার যন্ত্রণায় আমি যখন গুমড়ে গুমড়ে কাঁদতাম, তখন তুমি তুমি তো ওই মেয়েটাকে আমার কোলে বসিয়ে দিয়ে বলেছিলে না, রমা ঈশ্বর আমাদের সন্তান দেয়নি, তাতে দুঃখ কিসের? ওই স্বর্ণালী আমাদের সন্তান, ওকে আমরা সন্তানের মতো মানুষ করব। সেই তুমি আজ ওর মৃত্যু কামনা করছো, সেই তুমি আজ মৃত্যু কামনা করছো। ও যদি তোমার নিজের বোন না হয়ে নিজের মেয়ে হতো, তাহলে কি এত সহজে কথাগুলো বলতে পারতে? বলো না, বলো। আমার কাছে সদের কদরেই বেশি। আর আজ যে ও কাজ করে দিয়ে তাকে ওকে বোন বলো ঘৃণা করছে। দাদা ঘেনা করছো তাই না দাদা? যে কিন্তু যে ফেরারি কয়েদিকে এক কষ্ট অপরাধে আজ যেমন তোমার ঘেন্না করছে আমাকে দাদা, সেদিন সেই স্বরূপকে পোস্টায় দিতে, আসামি সাজাতে তোমার আমার মতন তোমাকেও দাদা ভয়ঙ্কর মিথ্যাকে একদিন পোস্টায় দিতে হবে দাদা, পোস্টায় দিতে হবে। তার মানে স্বরূপ তো কোনো অন্যায় করেনি দাদা, স্বরূপ কোনো অন্যায় করেনি, মিথ্যে অভিযোগে স্বরূপকে আজ আমি জেলে পাঠিয়েছি দাদা। কে বাধ্য করেছে তোকে? আর কেই বা তোরা সর্বনাশ করেছে? বল সন্ডালি, বল বোন, বল। আমি বলতে পারবো না, বলতে পারবো না বৌদি, আমি বলতে পারবো না। মরে গেলেও আমি সে কথা ফাঁস করতে পারবো না। ফাঁস করতে গেলে যে স্বরূপের অনেক ক্ষতি হবে, আর শুধু স্বরূপের ক্ষতি হবে না বৌদি, শুধু এই ফ্যামিলিটাও শেষ হয়ে যাবে বৌদি, এই ফ্যামিলিটাও শেষ হয়ে যাবে। স্বর্ণালী, ওরে যাস রে, দাঁড়া বোন, দাঁড়া। বলে যাও স্বর্ণালী, আমি তাকে কঠোর সাজা দেব। ওগো, একই শুনলাম আমি নির্দোষ ছেলেটা অবন্যের অপরাধের বোঝা শাস্তি নিয়ে ও জেলে খাচ্ছে। ওগো, আমরা যে সমান অপরাধী হয়ে গেলাম গো, সমান অপরাধী হয়ে গেলাম। ওগো ঈশ্বর, এ আমরা কি ভুল করেছি? ভুলের মতো একটা নিষ্পাপ জীবনকে আমরা অকালে ঝুলিয়ে দিয়েছি। না না না, এভাবে আমি স্বরূপকে শেষ হতে দেব না। আসল অপরাধীকে খোঁজার আগে আমি স্বরূপকে খুঁজবো। আইনের সাজা থেকে ওকে আমি মুক্তি দেবই দেবই। খোকা!
9 মাসের ছোট্ট ছোট্ট সোনা, দুটো ভীষণ দুষ্টু, একদম তারা ঘুমোতে চাইতো না। তাই তো ওদের মা দুজনকে বুকে জড়িয়ে ধরে ঠিক এই গান দিয়ে আয়োরে ঘুম পরিরা ঘুম দিয়ে যা আমার ছোট সোনার চোখে ঘুম দিয়ে যা লা 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 কে পাগলা বাবা? তুমি আমার খোকাদের দেখেছো বাবা? কারা তোমার খোকা? তা তো জানি না বাবা, তা তো আমি জানি না। তবে তবে শুধু এটুকু মনে আছে, 22 বছর আগে ওদের মাটাও মরে গেছে, আর ওরা ওরা আমার বুক থেকে হারিয়ে গেছে। জানো 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 বাবা, আমার যদি বড় খোকা বেঁচে থাকতো না, তাহলে সে সে তোমার মতোই হতো। কে গো তুমি পাগলা বাবা? কারা তোমার খোকা? আর কেমন করেই বা হারিয়ে গেছে তোমার তুই হারানোর সোনা ও মানি? সে এক মর্মান্তিক কাহিনী বাবা। সে দিনটা ছিল 22 বছর আগে, এক 27 ফাল্গুনের সোনালী সন্ধ্যা। আমাদের বিবাহ বার্ষিকীর দিন, শুভ দিন। বিবাহ বার্ষিকী? হ্যাঁ বাবা, আমরা স্বামী স্ত্রী দুজন সেই মধুময় অতীত স্মরণ উৎসবে মগ্ন। তখন হঠাৎ যমদূতের মতো এসে হাজির হলো ভুজঙ্গনাথ আর তার পোষা গুন্ডারা। ভুজঙ্গনাথ? শয়তানটা আমাকে ভয়ঙ্কর ভাবে মারধর করে আমার স্ত্রীকে বাধা দিতে এলে জানোয়ারটা আমার স্ত্রীকে ধর্ষণ করে খুন করে। আর সেই দুর্ঘটনার ঘূর্ণি পাকে কোথায় যে হারিয়ে গেল আমার 2 সন্তান, তা আমি জানি না বাবা, তা আমি জানি না। তবে কি তুমি সেই দিনে সেই আদর্শবান পুলিশ অফিসার সত্যবান রায়? না 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 না, সত্যবান রায় আজই মরে গেছে। সত্যবানের সত্য মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে, আর এই আদর্শ টুকরে টুকরে কাটছে। আজকের সমাজে যারা বাঁচতে চায় তাদের এমনিই তো পরিণতি হয় বাবা। কিন্তু তুমি সত্যবানের নামটা জানলে কি করে বাবা? কে কে বাবা তুমি? মনে করো আমি তোমার স্নেহের হৃদয় সরোবরে ফোটা একটি স্নেহের কমল। মনে করো আমি তোমার হারিয়ে যাওয়া 2 সোনামানিকে গড়িয়ে পাওয়া একটি সোনামানি। তোমার ওই হাতুর বুকে আমায় একটু জায়গা দেবে বাবা, দেবে? আমার পিতৃ স্নেহের ভাগ আমি কাউকে দেব না বাবা।
আমি কাউকে দেব না। যখন আমার খোকা ফিরে এসে বলবে যে তার বাবা তার স্নাতন হৃদয়ের অর্ধেকটা অংশ, তখন সে যে বড় অভিমান করবে বাবা। না 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 না, আমার পিতৃ স্নেহের ভাগ আমি কাউকে দেব না। খোকা খোকা খোকা, যেও না বাবা, যেও না, তুমি একটু দাঁড়াও, আমার উপর তুমি বিশ্বাস রাখো। আমি এই তোমার শূন্য হৃদয় ভরিয়ে দিতে তোমার সেই দুই হারানো সন্তানকে তোমার বুকে ফিরিয়ে দেব বাবা, তোমার বুকে ফিরিয়ে দেব। দাঁড়াও শক্তিমান, কে ওই পাগলা বাবা, আর কেনই বা তুমি তার পিছনে মরিচিকার মতো ছুটে বেড়াচ্ছ? ওর যে সব হারিয়ে গেছে, শয়তান ভুজঙ্গনাথ ওর সুখ শান্তি পরিবার সব কিছু করে নিয়ে ওকে ভিখারি সাজিয়েছি। তাই তো ওই সর্বহারা ভিখারির ক্ষত বিক্ষত হৃদয়ে আমি একটু সান্ত্বনার প্রলেপ দিতে এসেছিলাম। প্রলেপ, শুধু সান্ত্বনার প্রলেপ দিয়ে যাবে শক্তিমান? আমি যে শুনেছিলাম সবলের অত্যাচারে চচ্চরিত দুর্বল মানুষদের জীবনে তুমি ন্যায়ের প্রতিষ্ঠাতা দেওয়ার জন্যই শক্তিমানের আবির্ভাব। তবে কি শক্তিমানের ন্যায় শাস্ত্র থেকে দুর্যোধন নাগের বিচার হবে না শক্তিমান? শুধুমাত্র নির্যাতিত মানুষের জীবনের প্রতিশোধ নয়, শক্তিমান তার নিজের ব্যর্থ জীবনের প্রতিশোধ নিতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে নেমেছে। শক্তিমান? হ্যাঁ শক্তিমান, কিন্তু এই শক্তিমানের অবিশ্বস্ত জীবনটা এতদিন রহস্যের গাঢ় অন্ধকারে ঢাকা ছিল। তাই তো সে শুধু অন্ধের মতো খুঁজে গেছে তার জীবনের প্রধান শত্রুদের। কিন্তু আজ তার জীবন খাতায় প্রতিটি কাহিনী পরিষ্কার হয়ে গেছে। তাই তো শক্তিমান তার চরম প্রতিশোধ নিতে এবার ছুটে যাবে শয়তান ভুজঙ্গনাগের মোকাবিলায়। তোমার প্রতিশোধের জয়যাত্রায় আমি যে তোমার সঙ্গিনী হতে চাই শক্তিমান। ফুলবালি নয়, ফুলবালি নয়, তুমি আমাকে ঝিমলি বলে তোমার কাছে টেনে নাও শক্তিমান। যেদিন তুমি আমাকে ওই শয়তান শেরখানের হাত থেকে রক্ষা করেছিলে, আমার সম্মান বাঁচিয়েছিলে, সেই দিনই আমি আমার জীবন, আমার হাসি কান্না সুখ দুঃখ সব তোমার চরণে ফেলে দিয়েছি। তুমি ভুল করেছো যেমনি ভুল। শক্তিমানের চলার পথ বড় দুর্গম। মৃত্যু যে কখন কোথায় ওত পেতে বসে আছে তার ঠিক নেই। শক্তিমানের পাশে থাকলে তোমার জীবন সংশয় হতে পারে, জীবন সংশয়। হোক হোক তোমার মতো মহান মানুষের চরণে আমার মতো একটা তুচ্ছ মানবীর জীবন যদি চলে যায়, নিজেকে আমি ধন্য মনে করব শক্তিমান। বেশ, তবে তাই হোক ঝিমলি। আমরা একই পথের পথিক, তাই একই লক্ষ্য সামনে রেখে উল্কার মতো ছুটে যাব শয়তান ভুজঙ্গনাগের কালো টাকার পাহাড়ে আগুন ধরিয়ে দেব, ডিনামাইট চার্জ করে উড়িয়ে দেব ভুজঙ্গনাগের পাপের কথা। আর রক্ত দিয়ে আমরা লিখব নতুন ইতিহাস। কোনো অপরাধী ক্ষমা নেই। ক্ষমা নেই। খোকা খোকা, বন্ধ করো এই অভিশপ্ত ঢাক। এই ডাক আর আমি আর শুনতে পারছি না, বিলকুল শুনতে পারছি না। কি হলো শের ভাই, তুমি এমন করছো কেন? সেলিম, এ ডাক তো বন্ধ করতে বল। এ ডাক শুনলে আমি পাগল হয়ে যাব। কেন শের ভাই, ও ডাক শুনে তুমি ডর করছো কেন? জানি না রে সেলিম, আমি কিচ্ছু জানি না। শের ভাই, জানিস সেলিম, কাল রাতে আমি এক স্বপ্ন দেখলো। একটা পাগলা খোকা খোকা বলে আমার দিকে ছুটে আসছি, আর আমি
उसका पैर लेते पिताजी पिताजी बोले उसका गोद में पड़ते गले देख लो ও পাগলা का চেহারা बिल्कुल चेंज হয়ে গেল आंसू माखा आंख থেকে आग झलते লাগলো मुख में फुटे उठलो एक राक्षसी मूर्ति वो राक्षस हंसते हंसते दो हाथ दिए हमारा गला चिपे धरलो और हमें চিৎকার করতে করতে শের ভাই এ তোমার কি হলো শের ভাই সারা দুনিয়া যে শের খানকে ডর করতো সেই শের খান কিনা একটা পাগলের খোকা ডাকতে ডর করছে तू और तेरा बहन शबनम हमारा शेर को कायर बनाया। कायर नहीं उस्ताद सलीम सलीम वो शेर का नया जिंदगी का सपना देखिए छे और जिंदगी तुझे रोटी और कपड़ा देते पारबे ना रे बेटा। तेरे को शेर का माफिक जीना है तो तू मेरा पास आ जा। नहीं उस्ताद हमें शबनम का प्यार को कसम लिए थी और कभी चाकू पिस्तौल धरबे ना शाबाश बेटा शाबाश। ये रहमान उस्ताद निजे भूखा थे के 22 साल से पाल पोस करे सिर्फ एक कपड़ा पहन के तेरे को बादशाह का माफिक साजिए रेखे चे और रहमान उस्ताद आज पर हो गेलो और झूठा प्यार करने वाली लड़की तेरा बहुत अपना हो गेलो क्या रे बेटा। पिताजी मेरा बात सुन बेटा ओ छोकरे का बात सुन ले तो के रास्ते पर भीख मांगते होबे। তুমি আমার কথা শোনো শের ভাই ও রহমান ওস্তাদের কথা শুনলে তোমাকে সারা দুনিয়া নফরত করবে। हमें नफरत चाहे ना सलीम हमें प्यार चाहे আমি तुझे बहुत सारी रुपया दिलवावे। আমার দিদি তোমায় প্যার দেবে ঘর দেবে সংসার দেবে। आज तू चुप जा सलीम तू मेरा पास आ जा बेटा। তুমি আমার কাছে এসো শের ভাই। नहीं नफरत का जिंदगी अभी चाहे ना पिताजी हमें एक बेगुनाह जिंदगी चाहिए मुझे जीने दो पिताजी शबनम को प्यार के लिए एक मामूली आदमी की तरह जीने दो पिताजी जीने दो नहीं तू हमारा साथ गद्दारी करिएছিস तुझे আমি ছাড়বে না সেলিম। जो হাতে আমি তোকে পাল পোষ করিয়েছি ওই হাতে তো আমি খতম। ওর বুক থেকে তুই রক্ত ঝরাতে পারবি না তাহলে তোকে আমি कौन तुम कौन আছে तुम कौन। আমি মহাকাল আমি তোর মৃত্যুদূত नहीं नहीं हो सकता ये कभी नहीं हो सकता कभी नहीं। ये क्या ये पागला के पागला बाबा के देखे ओस्ताद भेगे गेलो केन তুমি কে পাগলা বাবা। আমি এক যে সন্তান হারা বাবা আর ওই শয়তানটা আমাকে আমার মতো বাবার বুক থেকে কেড়ে নেওয়া একটা কথা সেই জন্যই তো আমাকে দেখে ও মুখ লুকোতে চাইছে কিন্তু কিন্তু তুমি যদি আপন বেটা হও তাহলে তোমাকে খুন করতে চেয়েছিল কেন শের ভাই ওস্তাদের আপন বেটা নয় পাগলা বাবা খুব ছোট্টবেলায় ওস্তাদ থেকে চুরাই নিয়ে আসে নিজের বেটা বানিয়েছে। ঠিক ধরেছি একদম ঠিক ধরেছি তাই তো ভাবি গোবরে এমন পদ্ম ফোটে কি করে क्या बोला
জানো বাবা, তোমাকে দেখলেই কেন যেন মনে হয় আমার বড্ড কাছের মানুষ। কেমন মনে হয় তুমি আমার কত দিনের যুগের চেনা, কত আপন তোমার আমার সম্পর্ক। তুমি যদি আমার সত্যিকারের খোকা হতে। পাগলা বাবা, পাগলা বাবা নয়, শুধু বাবা বল একটিবার শুধু বাবা বল। কতদিন আমি সেই মধুমাখা ডাক শুনিনি। বাবা বলো আবার বাবা বলো, এবার বলো বাবা। বাবা 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 স্যার আমাকে মরতে দিন, স্যার আমাকে মরতে দিন। আমি ওই গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবো স্যার। মৃত্যু জীবনের শেষ সমাধান নয় স্বর্ণালী দেবী। এই সমাজ সংসারে বেঁচে থাকাটাই হলো আসল জীবন। আমি যে হেরে গেছি স্যার, তাই তো তাই তো হেরে যাওয়া জীবনটাকে আমি নতুন ভাবে জেতাতে চাই স্বর্ণালী। দাঁড়ান স্বর্ণালী দেবী, আত্মহত্যা করতে যাওয়াটা অপরাধ। আর আমি একজন পুলিশ অফিসার হিসাবে আমি আপনাকে আত্মহত্যা করতে দিতে পারি না। আহ আমাকে ছেড়ে দিন, ছাড়ুন ছাড়ুন বলছেন। স্বর্ণালী, আপনি না সৎ সাহসী ওই বিপ্লব চ্যাটার্জির বোন। এমন একটা মানুষের বোন হয়ে এত ভীরুকা পুরুষ হয় কি করে? স্যার সাহিত্যিকের মতন কথা বলতে যায়, কিন্তু বলুন তো স্যার, যে সভ্য সমাজের নারীকে সুরক্ষা দিতে পারে না, সে কেমন সভ্য সমাজ আর সেই সমাজে বেঁচে থেকে কি লাভ বলতে পারেন স্যার? যখন সবার সংসার বিদ্রোহের আঙুল তুলে আমার দিকে বলবে ওই যাই ধর্ষি যাবে, তখন কি মনে হবে জানেন স্যার? তাই বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া যে অনেক ভালো স্যার। কেউ তো আর এই কলঙ্কের হাত ধরে স্বপ্নে বাসা বাঁধবে না, কেউ তো তার ভালো মনের মণিকোঠায় দেবে না তার ভালোবাসার আশ্রয়। আমি যদি আশ্রয় দিই, আপনি স্যার, আমি তোমার এই হেরে যাওয়া জীবনটাকে আমি আবার নতুন ভাবে জেতাতে চাই স্বর্ণালী। তাই তো তোমাকে আমি আমার রাজ্য স্ত্রীর মর্যাদা দিয়ে স্যার আজ এই তোমার এই হাত ধরলাম। এই শক্ত করে ধরবেন স্যার, নইলে ফসকে যেতে পারে। ফেরারি আসামি স্বরূপ সান্যাল, আমি তোমাকে পালাতে দেব না। দোহাই আপনার, ওকে ছেড়ে দিন স্যার, ওকে ছেড়ে দিন, ওর কোনো ক্ষতি করবেন না, আমি বলছি ওকে ছেড়ে দিন। ও যে পরিস্থিতির শিকার হয়েছে স্যার। পরিস্থিতির শিকার? হ্যাঁ স্যার, হ্যাঁ। অপরাধ জানিল না, কিবা তার অপরাধ বিচার হইয়া গেল, এমনই সাজা প্রাপ্ত আসামি আমি স্যার। কিন্তু এখানে কেন এসেছো? আমি আমার অতীতটাকে খুঁজতে এসেছিলাম স্যার, কিন্তু এসে দেখলাম আবার সেই পুরানো অতীত বর্তমানে সাগরে স্বরূপ, তার হাত পড়েছে। স্বরূপ না, স্বরূপ না, তুমি অপরাধ করনি স্বরূপ, তুমি নির্দোষ। আপনি ভুল জেনেছেন ম্যাম সাহেব, আমি সারা এক নম্বরের লম্পট চরিত্রহীন মাতাল। এই দেখুন, এই তো
এই তো আমি মদ খাচ্ছি, মদ। স্বরূপ, স্বরূপ, স্যার, ম্যাম সাহেব বড্ড ভালো মানুষ স্যার। এমন একটা ভালো মানুষকে বিয়ে করলে আপনি ভীষণ সুখী হবেন স্যার, ভীষণ সুখী হবেন। কিন্তু তুমি স্বরূপ, আমি আমার এই জীবনের যন্ত্রণার জ্বালা মেটাতে এই কারণ সুধা কাছে টেনে নিয়ে বলবো, স্বরূপ, मेरा जीवन कोरा कागज कोरा ही रह गया, স্বরূপ, मेरा जीवन कोरा कागज कोरा ही रह गया, जो लिखेगा आंसू आकर संग भी बह गया, मेरा जीवन कोरा कागज कोरा ही रह गया, मेरा जीवन कोरा कागज कोरा ही रह गया। স্বরূপ, রিপোর্টার বিপ্লব মুখার্জি আবার লেখা শুরু করেছে। তারপরের বলাৎকারের কোনো তদন্তের জন্য বিপ্লব মুখার্জি জেলে সেদিনের যে ফলনায়ক এই খবরটা লিখে দেওয়া যাবে না। সামনে ইলেকশন, এই সময় যদি কেচ্ছা সামনে আসে তো পার্টি আমাকে সাসপেন্ড নেভার, যেভাবে হোক ওই রিপোর্টারের কলম বন্ধ করতে হবে। ওকে আমি টপ দেব, আর সেই টপ যদি না গেলে তাহলে একেবারে ওকে আমি ফেলে আমি ভুজঙ্গ মানে সাপ, তবে আমি কখনো কেউটের মতোই ছবল মারি না, অজগরের মতোই আস্ত কিনে। মালিক, মালিক, কি ব্যাপার রহমান, তুই এমন হন্তদন্ত হয়ে ছুটে এলি কেন? एक अजब खबर आछे मालिक। 22 साल पहले जो पुलिस ऑफिसर और उसको बीवी को हम लोग खत्म करिए छिलो, वो अभी जिंदा है। সে কি? वो पुलिस ऑफिसर का साथ शेर खान का भी मुलाकात हो गए मालिक, और शेर खान यदि उसका असली परिचय जानते पारे तो हम दोनों। থামলি কেন রহমান? শের খানের সাথে যদি অফিসারের মোলাকাত হয় তো আমাদের এই বাকি আসে যায়, আর শের খানের সাথে তার সম্পর্কই বাকি। कुछ ना मालिक, कुछ ना। ओ शेर खान, সত্যি করে বল রহমান, কে ওর শের খান? शेर खान तो मेरा अपना बेटा है मालिक। মিথ্যে কথা। নিশ্চয় সেদিন সেই পুলিশ অফিসার সত্যবান রায় সাথে শের খানের সাথে কোনো রহস্যময় সম্পর্ক আছে, নইলে শের খানের সাথে মোলাকাত হয় তুই এইভাবে আতঙ্কিত হয়ে ছুটে এলি কেন? রে মালিক, আরেকদিন তুই সেই শের খানের কথা গোপন করে পালিয়ে গিয়েছিলি, আজ কিন্তু তোকে আমি পালাতে দেব না। সত্যি করে বল, কে ওই শের খান? আমি सच बोलछे मालिक, अल्लाह कसम और हम कुछ छुपावे ना। ओ शेर खान मेरा अपना बेटा ना है। তাহলে কে ওই শের খান? ओ पुलिस ऑफिसर का छोटा लड़का। রহমান, उस दिन वो छोटा लड़का को हम ही खत्म करी नाई मालिक, अपना बेटार परिचय दिए पाल पोष करे ओके आमी शेर खान बानिए। বেঈমান, তোকে আজ আমি नहीं मालिक, मुझे आखिरी मौका दीजिए।
22 साल पहले जो काम मुझे करना था वो काम मुझे आप करने दीजिए। বেশ, তবে তাই হোক রহমান। ওই শুয়োরের বাচ্চা শের খানের সাথে ওর আসল বাপটাকেও খতম করে দিবি। ওদের যদি দুজনেরও একজনা বেঁচে থাকে তাহলে কিন্তু আমাদেরও বিপদ বাড়বে। आप मत सोचें मालिक, अल्लाह कसम वो बाप बेटा दोनों को हम ही बिल्कुल खत्म करे देवे। हाँ, রাস্কিল রহমানটা আমার আরেক টেনশন বাড়িয়ে দিয়ে গেল। এতদিন দুধ গলা দিয়ে যে কালসাপ পুষেছে সেই কালসাপ আবার আমার বুকে ছবল মারবে না তো? চিন্তা করবেন না স্যার, চিন্তা করবেন না। আমি ঝাড়ফুঁক করে আপনার বিষ না মানে সাপের বিষ নামিয়ে দেব। সাপের বিষ? হ্যাঁ, আমার দাদু ছিলেন কাউর কামাখ্যা পেরত বিখ্যাত যা 7 দিনের সাপে কাটা মরা রুগীকেও বাঁচিয়ে তুলতেন। আর সেই দাদুর কাছ থেকেই আমি বেশ কিছু বিদ্যে শিখে রেখেছি স্যার। বেশ করেছো। তা থানার ডিউটি ছেড়ে এখানে কি অঝাগিরি করতে এসেছো? না স্যার, আমি ওজাগিরি করতে আসিনি, আমি এসেছি এখানে ওই শক্তিমানকে ধরতে। তা শক্তিমান কি তোমার হেলে বা ধরা সাপ যে তাকে তুমি মন্ত্র দিয়ে বশ করে নিয়ে যাবে? হেলে আর কেলে তো আমার কাছে বাচ্চা ছেলে স্যার। আজ তো জগরকেও আমি মানে বলছিলাম কি স্যার, আজ নাকি শক্তিমান আপনার বাড়িতে অতিথি হয়ে আসছে। আর বড় বাবু বলেছিলেন আমি যদি ওই শক্তিমানকে ধরতে পারি তাহলে এই ছোট হাবিলদার থেকে একেবারে বড় হাবিলদারে তুলে দেবেন স্যার। আর সেই জন্যই তো আমার এখানে আসা। তোমার কি মাথার ছিট আছে নাকি? যার নাম শুনলে তোমার বড় বাবু পর্যন্ত থরথর করে কাঁপে, তাকে তুমি ধরতে এসেছো? স্যার, তবে গোপন খবর যেটা তোমরা জেনেছো সেটা সম্পূর্ণ ভুল খবর। শক্তিমান নয়, আজ বিদেশ থেকে আমার বাড়িতে আসছে মিস্টার মাইকেল এন্ড মিস ডাইনা। আমার আন্দাজ যদি কুছ গলত না হয় তো আপনি মিস্টার নাগাছি। আর আপনি মিস্টার। হ্যালো মাই ডার্লিং সুইটার। হ্যালো। হ্যালো মিস্টার। তোমার নাম কি আছে? রুই দাস। রুই মাছ। হারাধন রুই দাস। রুই মাছ এ কুছ নাম হইল? এ কুছ নাম হইল? রুই মাছ করো নাম হয়? আরে না না না, রুই মাছ নয়, রুই দাস, রুই দাস। ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর ভেঙে বলতে হবে না। মিস্টার মাইকেল, গত পরশু আপনাদের এখানে আসার কথা ছিল, কিন্তু দুদিন লেট হওয়ার কারণে কোনো পুলিশি ঝামেলায় পড়েননি তো? पुलिस? अरे मिस्टर, इंडियन पुलिस के तो हम ही लोग पुटुल की माफिक नाच कराबी। আপনার সহিত আমার পেলে कुछ जान पहचान না ছিল, তো कुछ देर হয়ে গেল। Am I right, Miss Dinah? রাইট মিস্টার মাইকেল। এবার তাহলে আমাদের বিজনেসের ব্যাপারে কথা বলা যায়। है जरूर जरूर, लेकिन एक पुलिस लोग आई मीन रुई माछ। আরে ধর, খালি রুই মাছ, রুই মাছ, রুই দাস, হারাধন রুই দাস। ওকে নিয়ে ভাববেন না মিস্টার রায়, ও পুলিশ হলেও আমার অত্যন্ত বিশ্বস্ত লোক। ওকে মিস্টার নাগ, আজ আমি আপনাকে যেটো ডায়মন্ড দিবে ওর ইন্ডিয়ান মার্কেট প্রাইস হবে 15 করোড় রুপিস, বাট আপনাকে দিতে হবে সির্ফ 5 crore রুপিয়া। 15 কোটির মাল 5 কোটিতে
কই দেখি দেখি হিরেগুলো দেখি। हाँ 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 जरूर जरूर दिखाएंगे কেন না দেখাইবে पहले हम लोग रुपया देखिबे তারপর হীরা দেখাইবে আর ইউ আন্ডারস্ট্যান্ড ওকে মিস্টার রায়, আপনি একটু ওয়েট করুন, আমি এক্ষুনি টাকা নিয়ে আসছি। हाँ मिस्टर डॉग बहुत जेंटलमैन आची उसका नाम हमें बहुत बर्षड़ी आची दुआ के हमें बहुत पसंद करे আর আমি এই রুই মাছকে বহুত পছন্দ করি আরে দেখ, আরে রুই মাছ আপনি আমাকে যদি পছন্দ করেন তাহলে রুই মাছ কেন, ভেটকি পুঁটি শুটকি যেটা বলবেন আমার কোনো তাতে আপত্তি নেই। এই নিন মিস্টার মাইকেল, আপনার হীরের মূল্য 5 কোটি। थैंक यू मिस्टर माइकल মিস্টার মাইকেল তুমি কি বিশ্লেষণ আর কিছু সমঝবে না? ये ना माय डार्लिंग हमें तो तुम्हें समझे लीजिए तुम्हारे दिल को भी समझे लीजिए ও মাইকেল আমি এখন আমার এই ফ্রেন্ডের সাথে কুछ নাচা গানা করিবে। ओके डार्लिंग बहुत बढ़िया नाचा गाना करिया हमारा फेंदे दिल तुम्हें कराया था मेरा दिल प्यार का दीवाना ए मेरा दिल प्यार का दीवाना 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 प्यार का परवाना आता है मुझको प्यार में जल जाना मुश्किल है प्यार तेरा बन के जाना ए मेरा दिल प्यार का दीवाना ए मेरा वो चाहे जिसे उसे पाए प्यार जो यार की वो नाम से ही मिट जाए दिल वो चाहे जिसे उसे पाए प्यार जो यार की वो नाम से ही मिट जाए जान की बदले में प्यार का दीवाना तो हम लोग चलिते छी मिस्टर नाग সে কি আমার হিরে? হিরে তো আমি আপনাকে দিয়ে দিয়েছি কি ডার্লিং দেই না ওই জরুর দিয়াছো হিরে না দিলে রুপিয়া কেমন করে পাইলে? মিথ্যে কথা, আপনারা আমায় ঠকাতে চাইছেন। ওই হিরে দিন, নইলে টাকা ফেরত দিন। अरे मिस्टर हीरा ना लइया अपनी लोग हमाके एमनी एमनी रुपया दिया दिल ताज्जुब की बात काम ऑन ना খবরদার আরেক পায়ে বলে পকেটে হাত দিয়ে কোন লাভ নেই ভুজঙ্গনা কারণ তোমার পিস্তল এখন আমার হাতে হ্যান্ডস আপ ওরে বাবা রে, ওরে বাবা রে, কে তুমি? যে তোমার কালো বাজারের কালো পথে কাটা ধরিয়ে দিয়েছে, যে তোমার স্বার্থের সফল পথে প্রতিবাদী পাতির চূড়ে দাঁড়িয়েছে, আমি সেই অসহায়ের বন্ধু শয়তানের জম আর তোর মতো জানোয়ারের দুশ্মন। শক্তিমান, শক্তিমান
বাংলার মাইকেলের সাথে তোমার প্রথম সৌদা হওয়ার কথা ছিল, সে গত পরশু মুম্বাই এয়ারপোর্টে ধরা পড়েছে। আর সেই সুযোগে আমি আর শক্তিমান মাইকেল আর ডায়নার ছদ্মবেশে তোমাদের সবকিছু লুটে নিয়ে যাচ্ছি। কিন্তু কেন তুমি এরকম বারবার আমার উপর আঘাত আনছো শক্তিমান? মনে পড়ে ভুজঙ্গরক, তো বহুদিনের পুরনো দিনের হিসেব পড়ে আছে। সেই হিসেব মেটাতে আমি তোমাকে বারবার তোমার কাছে ছুটে আসবো। তোমাকে আগে আমি পথের ভিখারি বানাবো, তারপরে নির্মম নিষ্ঠুর ভাবে তোমাকে আমি শক্তিমান! तो नमस्ते मिस्टर नाग, अगले मुलाकात के लिए तैयार থাকিবে। नमस्ते नमस्ते, ये मेरा दिल प्यार का दीवाना, ये मेरा दिल। আরে ডাক্তার, অ্যাম্বুলেন্স কি হবে? আমি বোধহয় হার্ট ফেল করবো স্যার, তাই আগাম। Shut up! তার আগে শক্তিমানকে ধরে গিয়ে যাও। যাওয়া যাবে না স্যার, যাওয়া যাবে না। বেল্টের ভেতর স্যার আটকে আছে, পড়লেই দূরে যাবে না। কি? পাই গেলা স্যার, পাই গেলা। Get out! I say get out! যাচ্ছি স্যার, যাচ্ছি, আমি চলে যাচ্ছি। এই অবস্থায় জুতো পেটা গেলে এই উদির অপমান হবে স্যার, আমি যাচ্ছি স্যার, যাচ্ছি। ওহো, আমার 5 কোটি চলে গেল। শক্তিমান যে আমায় এইভাবে ঠকিয়ে নিয়ে যাবে তা আমি কল্পনাও করতে পারি না। এখন আমি কি করি? গলায় দড়ি দাও, নাইলে বিষ খাও, নাইলে পুকুরে জলে ডুবে মরো। এ তুই কি বলছিস সেটা? হ্যাঁ হ্যাঁ দাদা শোনো, আমি ঠিক বলছি। আমাদের ছোটটা যেভাবে বংশের মুখে কালি লাগিয়েছে, তাতে আমাদের মরা ছাড়া কোনো পথ নেই। কেন? কি করেছে কাঞ্চন? আরে কি আবার করবে? ওই যে আমাদের ছোটদা ইডিয়েট মতন ওই বিপ্লব মুখার্জির ওই ধর্ষিতা বোনকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসছে। What? কাঞ্চন আমাকে না জানিয়ে বিয়ে? দাদা, আপনাকে জানাবার মতো সময় বা পরিস্থিতি কোনোটাই আমার ছিল না। বাধ্য হয়ে তোমাকে না জানিয়ে বেশ করে বেশ করেছিস ছোটদা, বেশ করেছিস। একটা নোংরা মেয়ে এই বাড়ির বোর মর্যাদা কিছুতেই পেতে পারে না। তুই ওকে নিয়ে এই বাড়িতে এক্ষুনি চলে যা, এক্ষুনি। সেটা আরে এই বোন, এটা তুই কি বলছিস? কাঞ্চন আমাদের না জানিয়ে হয়তো বিয়ে করেছে, কিন্তু একটা ধর্ষিতা মেয়ে মানে আমাদের সেই সভ্য সমাজের অচ্যুত অপবিত্রকে দূরে সরিয়ে রেখেছিল, তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে কাঞ্চন যে সহানুভূতার পরিচয় দিয়েছে, তাতে ওকে আমার ভাই বলে ভীষণ ভীষণ গর্বিত হচ্ছে। তুমি আমাদের মেনে নেবে দাদা? শুধু মেনে নেব কি নেই, আমি সানন্দে তোদের বরণ করে নেব। না দাদা শোনা না, ওই মেয়েটা এই বাড়ির বউর মর্যাদা কখনো পেতে পারে না। ওই বাড়িতে যদি এই বাড়িতেই মেয়ে থাকে, তাহলে এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। এই পাগলি সর্দার বিয়েতে আনন্দ করতে পারছি না বলে কষ্ট হচ্ছে, সব ব্যবস্থায় আমি করে দেব। দাদা শোনা, তুমি একটা নতুন ক্যাম্প শুরু করো, যা বলছি তাতে সাই দিয়ে যা। ঠিক আছে দাদা শোনা, তুমি যখন বলছো আমি তাই করি। কি গো নতুন বৌদি, আর কতক্ষণ মুখ নিচু করে দাঁড়িয়ে থাকবে? বলে গুরুজনদের প্রণাম করবে না? থাক থাক বোন থাক। তুমি আমাকে কোথায় আনলে?
স্বর্ণালী, স্বর্ণালী, তুমি কথা বলো স্বর্ণালী। এ কি স্বর্ণালী যে অজ্ঞান হয়ে গেছে? আরে ছোটা, তোর বউয়ের কি মির্গে রোগ আছে নাকি? না স্বর্ণালী, তুমি কথা বলো স্বর্ণালী, কথা বলো। চোখ মেলে তাকাও স্বর্ণালী, স্বর্ণালী। আমি ভুজঙ্গ মানে আমি কখনো কেউটের মতোই ছবল মারি না, অজগরের মতো আস্ত কিনে খাওয়াই। স্বর্ণালী, স্বর্ণালী, তুই কোথায় গেলিস রে বোন? একটিবারও আমাদের কথা তোর মনে হলো না? বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় একবারও কি মনে হলো না তোকে ছেড়ে দাদা বৌদি কেমন করে বাঁচবে? ওরা যে তোকে নিজের সন্তানের চেয়েও বেশি কিছু ভাবে। না, যেই বাড়িতে নেই তার কথা আর কখনো তুমি উচ্চারণ করবে না ঠাকুরপো, কখনো না। বৌদি, আর তোমাকে আমি পরিষ্কার করে বলে দিচ্ছি যে আমাদের কথা ভাবে না, তার কথা তুমি আর কখনো উচ্চারণ করবে না ঠাকুরপো। আমার মুখের দিকে তাকিয়ে কথাগুলো একবার বলো তো বৌদি। আমি একবার ভালো করে যাচাই করে নি এমন নিষ্ঠুর হওয়ার অভিনয়টা তুমি ঠিকঠাক করতে পারছো কিনা। ঠাকুরপো তুমি আমার চোখকে তুমি এত সহজে ফাঁকি দিতে পারবে না বৌদি। ঠাকুরপো সবার সামনে নিজেকে যতই কঠিন করে রাখতে চাও না কেন, স্বর্ণালীর জন্য তোমার এই মমতাময় হৃদয়টা ভেঙে খান খান হয়ে যাচ্ছে। তা আমার চেয়ে আর কেউ বুঝে না বৌদি, কেউ বুঝে না। ঠাকুরপো, ঠাকুরপো আমার তোমার কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি বৌদি, নিজেকে পাষাণ করে রাখার বৃথা চেষ্টা না করে একটিবার তুমি প্রাণ খুলে কাঁদো, একটিবার। আমি নইলে যে তুমি নিজের বুক ফেটে নিজেই মরে যাবে গো বৌদি, নিজেই মরে যাবে। না, কাঁদবো না। কেন কাঁদবো? তার সঙ্গে তো আমার কোনো রক্ত সম্পর্ক নেই। আমি কাঁদবো না, তার জন্য আমি একটু কাঁদবো না, একটু কাঁদবো না। ওগো, তুমি এসেছো? আমার স্বর্ণালীকে সঙ্গে এনেছো বুঝি? কই, কোথায় মেয়েটা? কতদিন তাকে দেখিনি। স্বর্ণালী কই, কোথায় আমার স্বর্ণালী? আসেনি মানে? আসেনি মানে? রোজগার মতো আজও তুমি আমাকে একই কথা শোনাতে এসেছো। মেয়েটাকে খুঁজে পাওয়া যায়নি, আর খুঁজে পাওয়া যায়নি কেন? কেন খুঁজে পাওয়া যায়নি? মেয়েটাকে তাহলে হাওয়ায় মিশে গেল? জানি না রমা, আমি কিচ্ছু জানি না। আজ আমি বড় কিসের অসহায়? তুমি তো নামজাদা সাংবাদিক, সমাজের কত গোপন খবর তুমি টেনে বার করো, আর নিজের বোনটা কোথায় কেমন করে আছে সেই খবরটা তুমি খুঁজে বার করতে পারছো না। আমি পারছি না। আমি রোজ সকাল থেকে রাত্রি বহু জায়গায় মেয়েটাকে খুঁজেছি, কিন্তু মানুষটাকে কেউ কোনো উত্তর দিল না। এ আমার একমাত্র বোন স্বর্ণালী অভিমান করে হয়তো বাড়ি থেকে চলে গেছে। কেউ আপনারা আমার বোনকে দেখেছে? কেউ কোনো উত্তর দিলে না। দাদা ভাইরা কেউ দেখেছেন কি? কেউ কোনো উত্তর দিলে না গো। না রমা না। দেশে নিরুপায় হয়ে আমি গঙ্গার বুকে খুঁজে বেরিয়েছি, হসপিটালের মর্গে খুঁজে বেরিয়েছি, দেখেছি অতভাগী অভিমানে হয়তো কোথাও চিরনিদ্রায় ঘুমিয়ে পড়েছে। তুমি চুপ করো, চুপ করো। আমার কথা তুমি বলো না গো, আমার কথা তুমি বলো না। বাহ, বাহ, চমৎকার অভিনয় ভাইয়া। তোমার এই অভিনয় দেখে তো
আমার মতো পাশালেরও চোখে জল এসে গেছে। অভিনয় অভিনয় তোমাকে এতদিন আমি সৎ এবং সত্যবাদী বলেই জানতাম, কিন্তু তুমি যে এত বড় চশমখোর তা আমি আগে জানতাম না। ভাষা সংযত করে কথা বলেন মিস্টার রক। অনেক থামো। নিজের পাগলি বোনটাকে আমার ভাইয়ের গলায় ঝুলিয়ে দিয়ে এখানে বউয়ের কাছে এসে মোড়া কান্না কানতে তোমার লজ্জা হলো না? কি যে কথা বলছে? আমার পাগলি বোনটা আপনার ভাইয়ের গলায় ঝুলিয়ে দিয়েছে মানে? মানেটা তো আমিও বুঝতে পারছি না। তোমার স্বামী নিচে দাঁড়িয়ে থেকে আমার ভাইয়ের সাথে নিচে দাঁড়িয়ে বিয়ে দিয়েছে। কেন যে তোমার সামনে মোড়া কান্না কাঁদছে তা আমি বুঝতে পারছি না। প্লিজ মিস্টার রক, এভাবে আমাদের সাথে হেয়ালি করবেন না। আমরা সত্যই এখন মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত হয়ে পড়েছি। দয়া করে আপনি এখান থেকে যান। না, উনি যাবেন না। ওনার ওই হিয়ালিটাই আমি শুনতে চাই। বলুন মিস্টার নাগ, আপনি যা বলছেন তা কি সত্য? সত্যই কি আমার স্বামী আপনার ভাইয়ের সঙ্গে স্বর্ণালীর বিয়ে দিয়ে দিয়েছে? আর বিশ্বাস না হয় আমার বাড়িতে গিয়ে নিজের চোখে দেখে আসবে, চলো। আপনি সত্যি বলছেন মিস্টার রক? আমার বোন স্বর্ণালী আজ আপনার ভাতৃবধূ? শুনছো রমা? শুনছো? আমাদের স্বর্ণালী হারিয়ে যায়নি, সে আজ অনেক বড় লোকের ঘরের বউ হয়েছে। আর সেই জন্যই বুঝি এই কথাটা আমার কাছে গোপন করে গেলে, তাই না গো? রমা, অনেক বড় লোকের বাড়িতে বোনের বিয়ে দিয়েছো। এই কথা জানলে আমি যদি সত্যি সত্যি তোমার বোনের বিয়েটা ভেঙে দিই, তাই না গো? না রমা না, তুই বিশ্বাস করো। বিশ্বাস? 20 বছরের বিশ্বাসটাও এক লহমায় ভেঙে চৌচির করে দিলে। এতদিনের স্বপ্নটাকে তুমি মিথ্যা করে দিলে। এতদিনে আমি জানতে পারলাম নিজের সন্তানের মতো যাকে মানুষ করেছি সেই স্বর্ণালী আমার কেউ নয়, কিছু না, কিছু না। রমা, আমার কথা শোন রমা। কেন আমার করলেন মিস্টার রক? কেন আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা অবিশ্বাসে ভেঙে দিলে? তার আগে তুমি বলো, কেন জেনে শুনেও তোর পাগলি বোনটাকে আমার ভাইয়ের গলায় ঝোলালে? কে বলছে আমার বোন পাগলি? আরে পাগলি না হলে সারাক্ষণ সে পাগলামি করে বেড়াচ্ছে কেন? তাকে সামাল দিতে আমরা সকলেই হিমশিম খেয়ে যাচ্ছি। আরেকবার মনে হয় মেয়েটাকে পাগলা গারোতে পাঠিয়ে দিই। না, ওকে আপনারা পাগলা গারোতে পাঠাবেন না। আমি নিজে গিয়ে ওকে সব কিছু বুঝিয়ে আসবো। সে তো যাবেই ভাইয়া, কিন্তু খালি হাতে যাবে কি করে ভাইয়া? সেদিন বোনকে খালি হাতে শ্বশুর বাড়ি পাঠালেও যৌতুকটা যে বাকি থেকে গেছে। যৌতুক? ও তেমন কিছু নয়। আজকাল আর কেউ খাট পালং টাকা পয়সা যৌতুক হিসাবে দেয় না, ওটা নগদে রফা করে নিতে হয়। তুমি বরং 5 লাখ টাকা নিয়েই তবেই বোনের বাড়ি যাবেন। 5 লাখ? আর সেই সঙ্গে পাগলি বোনটার ট্রিটমেন্টের খরচ 2 লাখ, মোট 7 লাখ টাকা নিয়ে তবেই বোনের বাড়ি যাবেন। নইলে তোমার বোনকে পাগলা গারদে নয়, একেবারে ইলেকট্রিক চুল্লুতে ঢুকিয়ে দেবো। না, দয়া করুন মিস্টার রক, এত টাকা দেওয়ার মতো আমার কোনো সাধ্যই নেই। দয়া করে আমার বোনটাকে কোনো ক্ষতি করবেন না। ওকে আপনি বাঁচতে দিন, ওকে আপনি বাঁচতে দিন।
এ হয় না। কেন হয় না শক্তিমান, কেন হয় না? আমি যে তোমায় নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখি শক্তিমান। আমার মতো একটা যাযাবরের ঘর বাঁধার স্বপ্ন মানায় না শিমলি। কেন কেন মানায় না শক্তিমান? আমার জীবন খাতায় প্রেম ভালোবাসার হিসেব পোষা নেই শিমলি। সেখানে আছে শুধু বিপদ আর মৃত্যুর হাতছানি। যে কোনো সময় মৃত্যু আমাকে ছিনিয়ে নিয়ে যেতে পারে। তাই তো ঘর বাঁধা আমার কাছে একটা অবাস্তব রূপকথা। সেই রূপকথার রাজকুমার হয়ে তুমি আমার জীবনে ফিরে এসো না শক্তিমান। শিমলি, জীবনের একটা দিনও যদি আমি তোমার সিঁদুরের স্বীকৃতি পাই, সেটাই হবে আমার নারী জীবনের সার্থকতা। দয়া করে আমাকে তোমার চরণ স্থান দাও শক্তিমান। দেব শিমলি, দেব। তবে এখন নয়, যেদিন আমার জীবনের রণক্ষেত্র বিজয় নিশান উঠবে, যেদিন এই অন্ধকার সমাজের সবটুকু কালো সরিয়ে সত্যিকারের একটি সভ্য সমাজ গড়ে তুলতে পারবো, সেদিন তোমাকে জানাবো আমার মনের মন্দিরে সুস্বাগতম, সুস্বাগতম। জীবনে আমরা আছি আর জনমিও থাকবো আবার। এই জনমে আমরা আছি আর জনমে থাকবো আবার। হৃদয় ভরে রেখে যাব প্রাণের ছোঁয়ায় ভালোবাসা, তুমি থাকবে আমার, আমি থাকবো তোমার, তুমি থাকবে আমার, আমি থাকবো তোমার। যুগে যুগে আমরা দুজন জন্ম নেব এই ভুবনে। আমরা যাতে নতুন করে এক হয়ে রই মোরা দুজনা। হৃদয় ভরে রেখে যাব প্রাণের ছোঁয়ায় ভালোবাসা, তুমি থাকবে আমার, আমি থাকবো তোমার, তুমি থাকবে আমার, আমি থাকবো তোমার, আমি থাকবো তোমার, আমি থাকবো সর্বনাশ হয়ে গেছে শক্তিমান। কি হয়েছে সর্বনাশ স্বরূপ? ওই সাব ইন্সপেক্টর কাঞ্চনদা তোমাকে অ্যারেস্ট করতে পুলিশ ফোর্স থেকে এদিকে আসছে। সে কি? তুমি জানলে কেমন করে? হ্যাঁ, আর তুমি বা কে? আমি মিথ্যা যুব গোষ্ঠী বলি হওয়া এক অসহায় সত্য। বাস্তবের কঠিন পাথরে ঠক্কর খেতে খেতে যখন আমি ভ্রান্ত প্রতীকের মতো পথ ভুলে দিশেহারা হয়ে পড়েছিলাম, তখন এই দেবতা আমাকে বাঁচার পথ দেখিয়েছিলেন। স্বরূপ, তুমি শীঘ্রই এখান থেকে পালিয়ে যাও শক্তিমান, নয়তো পুলিশ হয়তো তোমাকে অ্যারেস্ট করতে পারে। শক্তিমানকে অ্যারেস্ট করার মতন পুলিশ এখনো এদেশের বুকে জন্মায়নি। শক্তিমান, আমার জন্য তোমরা ভেবো না। আমি তোমার ভিতরের ঘরে আত্মগোপন করতে চললাম। বিপদ বুঝলে ঠিক পিছনের দরজা দিয়ে আমি পালিয়ে যাব। তোমরা সাবধানে থেকো, আমি চললাম। কি হবে স্বরূপ, কি হবে? পুলিশ যদি আমাদের সন্দেহ করে অ্যারেস্ট করে নিয়ে যায়, তাহলে শক্তিমানের যে সমস্ত প্ল্যান বানচাল হয়ে যাবে।
ওরা আমরা পুলিশের হাতে দেব না। শোনো দিদি, পুলিশের সামনে আমরা একটা মিথ্যে নাটক করব। মিথ্যে নাটক? হ্যাঁ হ্যাঁ, মিথ্যে নাটক। মনে করো আমি তোমার ছোট ভাই, আরে মিথ্যে নাটকের ছলে নিজের অজান্তে যদি আমি কোনো ভুল করে থাকি, তাহলে নিজের ভাই মনে করি আমাকে তুমি ক্ষমা করে দিও দিদি। তোমার কথা তো আমি কিচ্ছু বুঝতে পারছি না। শোনো, মনে করো আমি একজন মাতা লম্প, তোমার সঙ্গে একটা খারাপ ব্যবহারের জন্য তোমায় আমি বিরক্ত করতে এসেছি। কিন্তু তাতে তো তোমাকেও পুলিশ অ্যারেস্ট করবে। আমাকে অ্যারেস্ট করলেও শক্তিমানকে তো বাঁচাতে পারবো। স্বরূপ, আর ভাববার সময় নেই দিদি, আর ভাববার সময় নেই। এই হলো বুঝাতে এখন পেঁয়াজবি করা হচ্ছে। পাশের ঘরে চল, একেবারে সুদে আসল, আমি সুদ নিয়ে নেব। চুপ শালা! এই ফুলওয়ালি ছিমলি তোর কেনা মাল নাকি রে? যা, ফাট এখান থেকে, ফাট! কি বলেন আমার সাথে বেইমানে? শালা আগাম আমার মাল সত্যি না পারলে তোর দেহের মাল মশলা আমি সমস্ত চটকে একেবারে চাটনি বানিয়ে দেব। আরে এসব কি হচ্ছে? দেখুন না স্যার, ফুর্তি করতে দেবো বলে 100 টাকা বায়না নিয়ে এখন কিনে অস্বীকার করছে। মিথ্যে স্যার, মিথ্যে। আমি ওর থেকে কোনো টাকা পয়সা নিইনি। এত অধঃপতন তোমার? তুমি না ছিলে একজন ভদ্রলোক? আপনাদের এই সভ্য সমাজে তো আমাকে আমার নামের পাশ থেকে ওই শব্দটা মুছে দিয়েছেন স্যার। একদিন বিনা অপরাধে আমার জেল হয়ে গেল। জেলের জমবন্ত পরিবেশ থেকে বাঁচতে আমি জেল থেকে পালিয়ে এলাম। তারপর একদিন খবরের কাগজে খবর বেরোলো যে সোনালী মুখার্জির বলাৎকারের অভিযোগ আসামি আমি নই, অন্য কেউ। স্বরূপ, অথচ আপনাদের এই সভ্য সমাজ একজনও প্রতিবাদ করতে এলো না। কেন অপরাধ না করে হবেই আমাকে জেল খাটতে হলো? কেন নির্দোষ হয়ে শালা আমি সেই জেল খাতা আসামি রয়ে গেলাম? স্বরূপ, এই সন্তানে শুনলি তো আমি নাকি ভদ্রলোক, তাই এইবারের মতো ওই 100 টাকা মুকুব করে দিলাম। এই বিষাক্ত সমাজের শিকার হয়ে এরাই সমাজটাকে আরো বিষাক্ত করে তুলেছে। আর শক্তিমানও এদের মধ্যে একজন। শক্তিমান? হ্যাঁ হ্যাঁ, শক্তিমান। কোথায় সে লুকিয়ে আছে? আমি কেমন করে জানবো শক্তিমান কোথায় লুকিয়ে আছে? আমি তাকে কখনো কোনোদিন চোখে দেখিনি। চালাকি করার চেষ্টা করো না। আমি সিআইডি মারফত জানতে পারলাম শক্তিমান কিছুক্ষণ আগে তোমার ঘরে এসে ঢুকে পড়েছে। আপনারা ভুল সংবাদ পেয়েছেন। না, ভুল নয়। আমি জানি তোমাদের মতো অসহায় নিরন্ন মানুষের কাছে ওই শক্তিমান হলো মর্তের ভগবান। শক্তিমানকে আমিও বিশ্বাস করি, কিন্তু তাই বলে একজন আইনের রক্ষক হয়ে আইন ভঙ্গনকারীকে কখনো ক্ষমা করতে পারি না। তাই বলছি, শক্তিমানকে আমার হাতে তুলে দিয়ে আমার এই আইনের সহায়তা করো। আমি সত্যি বলছি স্যার, শক্তিমান আমার ঘরে ঢোকেনি। আছে কি নাই সেটা এই ঘর সার্চ করলেই বোঝা যাবে। দাঁড়ান স্যার, দাঁড়ান। ওদিকে আর এক পাও এগোবেন না, তাহলে কিন্তু আমি চিৎকার করে লোক ডাকতে বাধ্য হব আর বলবো আপনি একটা অসহায় মেয়ের সুযোগ নিয়ে আমার শ্লীলতাহানি করতে এসেছিলেন। তোমার দেওয়া ওই মিথ্যা কলঙ্ক আমার কর্তব্যের পথরোধ করতে পারবে না রে বোন।
শক্তিমান যেখানেই থাকুক তাকে আমি ধরে ফেলবই। আরে ধর ধর। একই স্যার আপনি এই ঘরের ভেতর থেকে কি করছিলেন? শাট আপ। যত সব নষ্টের গোড়া হলে তুমি। আমার এমন সুন্দর প্লেনটাকে দিলে তো ভেস্তে। প্লেন মানে? শক্তিমান এখানে আসতে পারে খবর পেয়ে আমি তাকে ধরবার জন্য সেই সকাল থেকে লুকিয়েছিলাম। আর সালা কত ইঁদুরের উৎপাত সহ্য করো খাটের তলায় ঢুকিয়েছিলাম। আর তুমি দিলে সব কেচে। আমি? হ্যাঁ হ্যাঁ তুমি। তুমি ওই গট গট করে ওই ঘরে ঢুকলে আর শক্তিমানও ফটাফট পালিয়ে গেল। আমি বেশ কষে ধরেছিলাম তার একটি ঠেঙে, কিন্তু হতভাগাটা আমাকেও ল্যাং মেরে চলে গেল। ধর ধর। তবু এখানে দাঁড়িয়ে আছেন? আরে যাও শক্তিমানকে ধরো। শক্তিমান কোন দিকে পালিয়েছে? পূর্ব দিকে। পূর্ব দিকে নয়তো পশ্চিমে। ঠিক করে বলুন স্যার। আরে ভাই দেখতো মধ্যে চারটি নাকি? চারটি দিক খুঁজে একজনকে ধরতে পারছো না? যত সব পদার্থ কথাকার। যাও যাও। আপনি আমার বাড়িতে ঢুকেছিলেন কেন? বলবো না। আপনার কি লজ্জা বলে কিছু নেই? ছি, আমরা হলাম পুরুষ মানুষ, আমাদের আবার লজ্জা কি? লজ্জা তো আপনাদের মানে যৌবনের অলংকার। আর সেই অলংকার পুরুষদের মাঝে বিলিয়ে দিলেই তবেই তো নারী জীবন সার্থক। বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। যাবো না। কি? শক্তিমানের সঙ্গে তোমার সব দেখে ফেলেছি, সব শুনে ফেলেছি। তাই তো শক্তিমানকে আমি নিজের হাতে গুলি করে মারবো, তারপর তোমায় নিয়ে আমি। কি করবেন আপনি আমায় নিয়ে? বলবো না। রে হার, তুই এভাবে কাঁদছিস কেন? শক্তিমান ধরে পেঁদিয়েছে বুঝি? চুপ কর হতভাগা। এই রে গোলায় আর নকল কান্না কাঁদিস নে। নকল কান্না মানে? নকল কান্না নয় তো আর কি, আসল কান্না হলে ওর চোখে জল কোথায়? ওরে হারামজাদা, তোর চোখে তো জলও ছিল, তুই তো দেখছি কান্নাতে মেয়েদেরকেও হারিয়ে দিবি। তা কেন কাঁদছিলি বল? হুজুর, আপনি যদি উপরেরও খান আর তোলারও কুড়ন, তো আমি কি খাবো হুজুর? তার মানে আমার সাথে এই ফুলবালির বিয়ে, হানিমুন আর বাচ্চা পয়দা করা ছাড়া সব কিছুই সারা হয়ে গেছে স্যার। ওরে হতভাগা, তাহলে আর বাকি রইলটা কি? আছে হুজুর আছে। কোথায় বিয়ে করব, কোথায় হানিমুন করব, আর কোথায় বাচ্চা পয়দা করব, এইটুকুই বাকি আছে হুজুর। ওগুলো ঠিক করার আগে তুই ওর কাছ থেকে ঠিকভাবে জেনে নে, তোর ভাবের ঘরে কেউ সিঁদ কেটেছে না তুই অন্যের ভাবে ঘরে সিঁদ কাটতে ঢুকে পড়েছিস? এ কথার মানে হুজুর? এই কথার মানে হলো যার সাথে তুমি বিয়ে করবে, যাকে নিয়ে হানিমুন করবে, সে শক্তিমানের বাগদত্তা। এই হারামজাদা, শক্তিমানের বইয়ে ওই জ্ঞান হয়ে গেছে। বাবা বলিয়েছে আকলি চাঁদনি রাতে তোর দিদি শবনমের সাথে আমার শাদি করাবে।
শুধু বাবা নয়, আমার শক্তিমান দাদাও বলেছে সে তোমাদের মহা ধুমধামে শাদি করাবে। শক্তিমানকে তুই চিনিস সেলিম? কেন চিনব না? সে যে এলাকার দেবতা, তার জন্য এই বস্তির দুমড়ো দুমড়ো পেট করে খেতে পাচ্ছে। এখন আর বস্তির কেউ বিনা চিকিৎসায় মারা যায়নি। তুই শক্তিমানের সাথে আমার মুলাকাত করিয়ে দিবি সেলিম। जो देवता का साथ तो दिन दुश्मनी করেছিলাম, ওই দেবতা का পাবে আমি মাফি মাগিয়ে নিবে। সে নিশ্চয়ই তোমাকে ক্ষমা করে দেবে শের ভাই। সে তো তোমাকে নিজের ভাই বলে মনে করে। তুই সাজ বলেছিস সেলিম, শক্তিমান আমাকে আপনা ভাই। হ্যাঁ শের ভাই, আর সেই জন্যই তো নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের শাদি দেবে। আর সেই বিয়েতে বস্তির সবাই পেট ভরে খাবে। তোমাদের বিয়েতে আমি পেট ভরে মাল খাবো, মাল। একই স্বরূপদা, এখনো তুমি মদ খাচ্ছ? মদ না খেলে আমাদের চলবে কি করে রে ভাই? আমরা যে সভ্য সমাজের জঞ্জাল, আর জঞ্জালের বুকে যদি দুর্গন্ধ না থাকে তাহলে তার ইজ্জত যাতে মাটি হয়ে যাবে যেন ভাই। আমি আপনাকে হাত জোড় করে মিনতি করছি, এই দারু পিনা বন্ধ করিয়ে দিন। अरे আমাকে দেখেন, আমি इतना बड़ा शैतान भी इंसान बनार कोशिश করছি, लेकिन আপনি তো ভদ্র আদমি ছিলেন। আপনি কি পিছলে জিন্দেগিতে वापस ভাগতে পারেন না? কেমন করে পারবো ভাই? পেছনে ফেরার পথটা যে আমার বন্ধ হয়ে গেছে। স্বরূপ বাবু, তাছাড়া তুমি তো একটা পরশ পাথর কুড়িয়ে পেয়েছো, সেই পরশ পাথরের ছোঁয়ায় তোমার মতো লোহার সোনা হয়ে গেছে। কিন্তু আমি যে একটা পাথর বন্ধু, নিষ্পাপ একটা জড় বস্তু। পাথরের মুখ থেকেও কিন্তু জীবনে ঝর্ণা ধারা বেরিয়ে আসে শের ভাই। তুমি মদ খাওয়া ছেড়ে দাও। কেমন করে ছাড়বো রে সেলিম? মদ না খেলে যে আমার অতীতটাকে আমি ভুলতে পারি না। মদের নেশায় সেই আমার আহত অতীতটাকে ঘুম পাড়িয়ে না রাখলে সে যে আমার বিবেকের গায়ে থাপ্পড় মেরে আবার আমাকে জাগিয়ে তুলবে, বারে বারে আমায় হাত ছাড়ি দিয়ে রাখবে। ফিরে আয় স্বরূপ, তুই ফিরে আয়, তুই সেই আগের জীবনে ফিরে আয়। স্বরূপদা, কিন্তু ফিরতে চাইলেও যে আজ আমি কোথায় ফিরবো, কার কাছে ফিরবো রে ভাই? এই বিষাক্ত সমাজে আমি যে বড় একা, শুধুই একা। স্বরূপদা, জীবনের নাম যদি রাখা হয়ে ভুল, জীবনের নাম যদি রাখা হয়ে ভুল, স্মৃতির নাম যদি বেদনার ভুল, সাথী ভুল, সাথী ভুল। জীবনের নাম যদি রাখা হবে ভুল, জীবনের নাম যদি রাখা হবে ভুল, স্মৃতির এই নাম যদি বেদনায় ভুল, সাথী ভুল, সাথী देख सेलिम देख, ये प्यार मोहब्बत का तकदीर, जो प्यार हमारे भिखारी से बादशाह बना लो, वही प्यार स्वरूप बाबू को बना लो भिखारी।
और वो प्यारे तोर मौत के डेके এনেছে शेरखान सब नमेर प्यारे फेंसे गিয়ে तू हमारे साथ গাদ্দারি করিয়েছিস जो हाथे তোকে আমি পাল পোষ করিয়েছি ওই হাতে তোকে আমি ये क्या ये पहली बार रहमान उस्ताद का लोक भ्रष्ट हो गया बहुत गलती हो गया बहुत गलती हो गया না সেলিম ये क्या ये पहली बार रहमान उस्ताद का लोक भ्रष्ट हो गया गलती हो गया बहुत गलती हो गया ये की হলো রে সেলিম এর যে हमारा মত যে ভালো ছিল না স্যার ভাই তোমাকে বাঁচতে হবে তোমাকে এর বদলা জরুর লিবে সেলিম এ বদলা আমি জরুর লিবে पहले তোকে আমি হসপিটালে নিয়ে যাবে না স্যার ভাই আর আমার সময় হবে না সেলিম তুমি আমায় কথা দাও স্যার ভাই তুমি আমার দিদিকে শাদি করবে সেলিম সেলিম তুই কথা বলছিস না কেন तेरा सांस बंद হয়ে গেল কেন তবে কি তুই আমাকে ছড়িয়ে नहीं সেলিম তুই কথা বল सिर्फ एक बार आंख मेले दे সেলিম रहमान उस्ताद तू हमारा भाई को छिनिए लिएছিস दुनिया का कोई ताकत और তোকে जिंदा रखते পারবে না मेरा भाई का खून लिए আমি कसम করছি সেলিম का खून से रंगा এই চাকু দিয়ে तेरा खून দিয়ে साफ করবে रहमान उस्ताद तू होशियार পাগলি আমাকে তুই আর চিনতে পারলিস না এ কেমন সভ্য সমাজ সব উলঙ্গ হবে কাচের বোতল নিয়ে ঘোরাঘুরি করছে নিজে একটু বিবেক করে দেখো আমি খেয়েছি ঠিক আছে কোনো অসুবিধার কিছু নেই নিজে চিন্তা ভাবনা করে দেখে নিয়ে আমার সঙ্গে ইয়ে করলে ভালো হয় কেমন সভ্য সমাজ আমার আজ কাচের বোতল কুড়িয়ে কুড়িয়ে আমার জানটা ফেলা হয়ে গেল কি করব লোক কেউ কোথাও বুঝতে পারছে না আমি কি করে বলবো এ কেমন সভ্য সমাজ হ্যাঁ আর এদের তো কোনো সিস্টেমের কিছু নেই তুই হলি এই শক্তিমানের আসল শক্তি তাই না আমি পর্যন্ত না তবে আমি কখনো কেউ খবর মানি না আত্মবিয়ে খায় আর আজ আমি খাবো কে তুমি বাহ
দাদা শোনা চমৎকার। হ্যাঁ, আমি মনে করেছিলাম তুমি একটা ব্রহ্মচারী, কিন্তু তোমার যে যোগীর কি ব্রহ্মচারীর ভিতরে এমন যে একটা নারী লোভী শয়তান লুকিয়ে থাকতে পারে, এটা আমি ভাবতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, আমি সৎ বোন, আমি নিজের বোন না, তাই বলছি যাও যাও বোন যাও, তুমি এখান থেকে পালিয়ে যাও, তোমার জন্য শক্তিমান বসে আছে, যাও পালিয়ে যাও পালিয়ে যাও, আমার এই কালো কাপড়টা মাথায় দিয়ে তুমি চলে যাও বোন, তুমি চলে যাও। আমি চলে যাব? তোমার কোনো বিপদ হবে না তো? আমার কথা ভেবো না, আমার কথা কিছু ভেবো না, তোমার জন্য শক্তিমান বসে আছে, যাও চলে যাও চলে যাও চলে যাও। আজ আমার কেউ নেই, আমি বড় একা, আমি একা একা একা। সুন্দরী, একা কেন সুন্দরী? আরে আমি তো আছি, আজ সারা রাত আমি তোমার সাথে একা একা থাকবো। একই হলো ডার্লিং, এমন কালো বউ সেজে দাঁড়িয়ে আছো কেন? আরে লজ্জা পাচ্ছ? এসো, আমি আমারই পৌরস দিয়ে তোমার লজ্জা ভেঙে দেব। তুমি রে শয়তান, তোকে আমি বাঁচতে দেবো না, তোকে আমি মেরে দেবো, তোকে আমি মেরে দেবো। দাদা ছোটদা ছোটদা, ওকে ক্ষমা করিস না ছোটদা, ওকে তুই ক্ষমা করিস না, ও তোর শত্রু, ও সমাজের শত্রু, ও আমার শত্রু, তুই ওকে ক্ষমা করবি না, তুই অপমানের বদলা নিবি ছোটদা, তুই তুই আমাকে ক্ষমা করে দে ভাই, আমি তোর দাদা হয়ে তোর কাছে। দাদা বলতো তোকে আমার ঘৃণা হয়। এই আইনের উর্দিটা গায়ে না পড়া থাকলে আমি এক্ষুনি তোকে গুলি করে মারতাম। নাও ইউ আর আন্ডার অ্যারেস্ট। কাল্লু রহমান, তোরা এসেছিস ধরে কে? দাদা সাজব, আমি কারো দাদা দাদা নয়, আমি ভুজঙ্গ মানে সাপ। তোকে আমি কখনো কেউ খবর মানি না, অজগরের মতো আস্ত কিনে খাই। আর আজ আমি তোকে গিলে খাবো রে। তার আগে আমি তোকে গুলি করে মারবো রে জানোয়ার। একই শক্তিমান, আমি তোমাকে তিল তিল করে মারতে চেয়েছিলাম, কিন্তু বিজয়ী তুমি মৃত্যুকে এত কাছে ডেকে নেবে তা আমি ভাবতেই পারিনি। আইন নিজের হাতে তুলে নিও না শক্তিমান, ওকে তুমি আইনের হাতে তুলে দাও। কিসের আইন কাঞ্চন? যে আইন একজন প্রতিপ্রদা স্ত্রীর সম্ভ্রম রক্ষা করতে ব্যর্থ হয়, সে আইনের সম্মান রাখতে গিয়ে এক আদর্শবান পুলিশ অফিসার সত্যবান রাজ্যে পাগল হয়ে পথে পথে ঘুরে বেড়াতে হয়। সে আইনের উপর আমার কোনো ভরসা নেই, আর তা যদি থাকতো তাহলে এই ক্রিমিনালটার কোমরে দড়ি পরিয়ে ওকে আমি টানতে টানতে নিয়ে গিয়ে লোকাপে ভরে দিতাম। লোকাকে ভরে দিতে? কি আপনার পরিচয়? দেখবে আমি কে? তবে এই দেখো। স্যার আপনি? শক্তিমানের আড়ালে ইন্সপেক্টর বিবেক রায়। হ্যাঁ, ইন্সপেক্টর বিবেক রায়, সত্যবান রায়ের বড় ছেলে, যে এতদিন হিজড়ে অফিসার সেজে তোমার সাথে মিশে তোমার সমস্ত প্লেন প্রোগ্রামগুলো জেনে নিত, আর শক্তিমান হয়ে তোমার উপর আমি আঘাত আনতাম। আর আজ আমি তোমার উপর শেষ আঘাত আনবো। না না না, আমি পালাবো, আমি এই পথেই পালাবো।
বাবা বাঁচান স্যার, আমায় বাঁচান প্লিজ স্যার, আমায় বাঁচান প্লিজ স্যার, ওকে আইনের হাতে তুলে দিন। না কাঞ্চন, এ দেশের আইন এখন বড় লোককে শাস্তি দেওয়ার বদলে তাদের সুরক্ষাতেই বেশি ব্যস্ত থাকে। তাই একে আইনের হাতে তুলে দিলে আইনের ভাগ বলে ঠিক শয়তানটা বেরিয়ে যাবে। তাই আমার মায়ের খুনি সভ্য সমাজের এই বিষাক্ত নাগকে আমি নিজের হাতে গুলি করলাম। এবার তুমি আমাকে arrest করো কাঞ্চন। শক্তিমান, এ কি শক্তিমান, তোমার হাতে হ্যান্ডকাপ কেন? আমি যে আইন নিজের হাতে তুলে নিয়েছি শিবলি, তাই তো আমি আইনের সাজা নিতে যাচ্ছি। তাহলে আমার কি হবে শক্তিমান? আমি যে তোমায় নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম, তাহলে আমার কি হবে? আইন যদি আমাকে এই কারাবাসের সাজা দেয় তাহলে হয়তো আমি ফিরে আসবো, আর আইন যদি আমাকে মৃত্যুর সাজা দেয় তাহলে মৃত্যুর ওপারে গিয়ে আমি তোমার উপর অপেক্ষা করব। শক্তিমান, ওগো বাবু মশাইরা, দানবকে শাস্তি দিয়ে দেবতার কেন শাস্তি হবে? এ কেমন তোমাদের বিচার? অন্যায়কারীকে শাস্তি দিলে কেন তার শাস্তি হবে? এ কেমন সভ্য সমাজ? এ কেমন সভ্য সমাজ? বেরিত জীবন বিনাশে